অন্তুদের বাড়ির গলিটা ঢালাই রাস্তা, দুপাশে সারি সারি বাড়ি। তরু চুপচাপ হাঁটছিল। অন্তু বলল, তোমার কি খারাপ লাগছে? আগে বললে কি হতো যে বাপের বাড়ি আসছো? অন্তু মুচকি হাসল। হাসিটা মিথ্যা। অন্তুর চোখে মুখে নিদারুণ এক অস্থিরতা। এই গলিটা, এই সেই গলি, সেই পাড়া। আজ পাড়ার লোকেরা দেখছে সে ননদের সাথে বাপের বাড়ি আসছে। অন্তুকে দেখে এক মাঝবয়সী মহিলা থামলেন। কি রে চেংড়ি, ভাই মরলো দেখলাম না তো তোরে, আসিস নাই? অন্তু কিছু না বলে কেবল মুচকি হাসলো, হাঁটা থামালো না। তার শরীরে বোরখা নেই, সালোয়ার কামিজ চওড়া ওড়না শরীরে জড়ানো, তবুও নিজেকে নগ্ন লাগলে। মনে হয় শরীরটা খোলা। বোরখা ছাড়ার পর হাতে গুনে দু একবার বাইরে বেরোনো হয়েছে। নীরবতা ভেঙে কঠিন এক প্রশ্ন করে তরু। হ্যাভ ইউ বিন রেপড বাই জয় আর্মিন? আশ্চর্যজনকভাবে অন্তু হাসল। যদি বলি তার চেয়েও বড় কিছু মানবে? তরু তাকিয়ে রইল। অন্তু বলল, ধর্ষিতা হয়ে বদনাম হলে সান্ত্বনা থাকে, কিন্তু মিথ্যা অপবাদ কতটুকু সয় তরু? তরু কথা বলতে পারল না। অন্তু জিজ্ঞাসা করে, তুমি কি তোমার মায়া হারিয়েছো তার প্রতি? জানি না, তবে সামনে যেতে কেমন গা গুলি আসে আজকাল। অপ্রস্তুত বোধ করি। কেন তা ভেবেছি, উত্তর পাইনি। আর কত দূর? সামনেই। বাড়িটার বাড়ি নেই। পুরনো মর্গের মতো গা ছমছমে নিস্তব্ধ, যেন প্রাণের অভাব। হু হু করে কান্নার আওয়াজ আসছে। অসময়ে রাবেয়া নামাজে বসেছেন। অন্তু রান্নাঘর দেখল। মনে হলো কমপক্ষে দুদিন কোনো রান্না হয়নি। ঘরবাড়ি মাকড়াসার জালের দখলে। জানালাগুলো কতদিন ধরে বন্ধ, কাপড় চোপড় ছিটিয়ে আছে। আমজাদ সাহেবের ঘরটার দিকে চোখ যেতেই অন্তুর বুকটা সজোরে ছলাৎ করে লাফিয়ে উঠল। পুরো শরীরটা ঝনঝন করে কেঁপে উঠল। অন্তু পা থমকে দাঁড়িয়ে পড়ে সেখানে। চোখ ফেটে পানি এসেছে। তা ততক্ষণ টের পেল না যতক্ষণ না ঝরঝর করে পড়ল সেগুলো। সাহস হয় না অন্তুর ওই ঘরে ঢোকার। বোঝা গেল রাবেয়া ওই ঘরে যান না। হয়তো শূন্যতা সহ্য হয় না। অন্তু আস্তে করে ওখানে মেঝের উপর বসে, চেয়ে থাকে ঘরটার দিকে। সেই ফতুয়া শার্ট ঝুলছে আলনায়। ওই তো জায়নামাজটা। টুপি কোথায়? টুপিটা রোজ হারাতো। অন্তুকেই তা খুঁজে দিতে হতো মসজিদে যাবার আগে। আব্বুর মশারিটাও বাঁধা হয় না কতকাল। অন্তু নিজেকে সামলাতে পারল না। কতদিন, কতকাল, নাকি প্রথমবার এত জোরে চিৎকার করে কেঁদে ওঠে অন্তু। ইটের দেয়ালে কাঁপন ওঠে সেই কান্নায়। সব তার পাপ, তার কর্মের ফল। এই অবধি যা সব হারিয়েছে সবই নিজের দোষে। হুড়মুড়িয়ে সেখানে আসেন রাবেয়া। মার্জিয়া কাছে আসে না, দূরে দাঁড়িয়ে দেখে। তরু এসে ধরে অন্তুকে। বিকেল হয়ে আসছিল, অথচ অন্তু যাবার নাম নেয় না। তরু বলতে পারছিল না, তার জিভ সরে না অন্তুকে বলতে। চলো, ফিরতে হবে। মার্জিয়ার পেট উঁচু হয়েছে খানিক। রাবেয়া চেয়ারে বসা। মার্জিয়া বিছানায় পা ঝুলিয়ে বসলে অন্তু আলগোছে মেঝের উপর ঠেসে বসে। থরথরে গলায় ডাকে, ভাবি। মার্জিয়া তাকায়। নিষ্প্রভ দৃষ্টি তার। বদমেজাজ বা কর্মরে দৃষ্টি নেই আর। আমি কি ক্ষমা চাইবো আপনার কাছে? তাতে তোমার ভাই সামনে এসে দাঁড়াবে আমার সামনে অন্তু? ঠিক ছোট্ট বাচ্চার মতো অবুঝ শোনায় মার্জিয়ার কথাটা। কঠিন ভালোবাসার স্বামী মার্জিয়ার। বয়স কত হবে? 25। ভরা জীবন যৌবন, পেটে প্রথম সন্তান। সে নাকি বিধবা, মানা যায়? আপনি আম্মাকে নিয়ে কুষ্টিয়া চলে যান। মার্জিয়া চুপ করে থাকে। অন্তু বলে, ওখানে ব্যবস্থা আছে, আম্মুর থাকার জায়গা হবে। অন্তু ডাকে, ভাবি ডক্টরের কাছে যাবেন? আমার হাতে সময় নেই। আপনারা গতকাল সকালে গাড়িতে কুষ্টিয়া রওনা হবেন। আমি টুকটাক জিনিস বেঁধে দিয়ে যাচ্ছি। আপনি খান না কতদিন? আমার পাপের শাস্তি আমি পাচ্ছি, পাবো চিরকাল, পেতে থাকবো। ও নিয়ে ভাববেন না, কিন্তু বাচ্চাটাকে কষ্ট দেবেন না। অন্তু পায়ে হাত রাখে। মার্জিয়া চমকে ওঠে। অন্তুর দ্বারা এমন কাজ অবিশ্বাস্য, অথচ আজ চট করে ফেলেছে। অন্তু হাত সরায় না। দুহাতে মার্জিয়ার পা ছুঁয়ে বলে, ওই ছোট্ট জানটাকে ভালো রাখবেন ভাবি। আমি কথা দিচ্ছি আপনাকে, শুধু আপনার স্বামী ছাড়া একদিন আপনাকে সব কিছু দিয়ে ভরিয়ে দিব আমি। আমার ওয়াদা রইল আপনার কাছে। আপনার ছেলে থেকে শুরু করে আপনার লাইফ টাইম রেসপন্সিবিলিটি আমার। শুধু কিছুটা সময় দিন আমায়, আর নয়তো মেরে ফেলুন। কিন্তু আমি মরলে উকিল হবে কে? বেঁচে থাকার চেয়ে বড় কথা হলো উকিল হওয়া। আব্বু রোজ তাগাদা দেয়, ধমকে যায় এসে। আমার নামের আগে অ্যাডভোকেট লাগাতে হবে তো। এজন্য মরতে পারছি না। আপনি এটুকু সুযোগ দিন আমায়, কেমন? মার্জিয়া চোখ ভরে উঠলেও পানি গড়ায় না। কোনো কথাও বলে না সেই বদমেজাজি মার্জিয়া। অন্তু রান্নাঘরে যায়, রান্না বসায় চুলোয়।
তরু কি ভেবে কি করলো কে জানে, সে আন্দাজ করে করে অধিকাংশ প্রয়োজনীয় জিনিস গুছিয়ে ফেললো বড় বড় কয়েকটা ব্যাগে। অন্তু রান্না করছিল, তরু থালা বাসনগুলো ধুয়ে ফেললো। রাবেয়ার সাথে অনেকক্ষণ বসে কথা বলল, মার্জিয়াকে সান্ত্বনা দিল। সন্ধ্যার পর দুজন যায় বাসের টিকিট কাটতে। টাকা দিলেন রাবেয়া। জয়ের কাছ থেকে আনা 20 টাকার অবশিষ্ট 10 টাকা তাদের এবারের গাড়ি ভাড়া গেল, সব ঋণমুক্ত। রাবেয়ার কাছে জমি বিক্রির বেশ কিছু টাকা এখনও গচ্ছিত আছে, তা নিয়ে মার্জিয়ার মায়ের বাড়িতে গেলে খুব একটা অসুবিধা হবে না। অন্তু নিজ হাতে জোর করে মার্জিয়াকে খাওয়ালো। রাবেয়াকে খাইয়ে দেবার সময় অদ্ভুতভাবে তাকিয়ে রইলেন রাবেয়া। মা হয়ে গেছিস আমার? মা কি মেয়ের স্বামী ছেলে সুখ কেড়ে নেয় আম্মু? অভিশাপ বলো, অভিশাপ। রাবেয়া অন্তুকে জড়িয়ে ধরে এত কাঁদলেন তা দেখে তরু কখন যে শব্দ করে কেঁদে ফেললো। খুব লজ্জা পেয়েছিল মেয়েটা পরে, অথচ কেন যে বুক ফাটছিল। অন্তু বলল, আম্মা, রোজ নামাজে দোয়া করো তো তোমার অভিশাপের জন্য। একা থাকবো, বুঝতেই পারছো। কবে দেখা হবে জানি না, তবে হবে আবার ইনশাল্লাহ। ফোন করবো আমি রোজ। আমজাদ সাহেবের একটা জিনিসও নিতে দিল না অন্তু। সে মাঝে মাঝে আসবে তো আব্বুর ঘরে। ঘরটাতে 3টা তালা মারল, কেউ যদি হামলা করেও এই ঘরে আগুন না লাগা অবধি কোনো ক্ষতি যাতে না হয়। নিজের ঘরের দিকে তাকিয়ে হাসলো অল্প। ভুলে গেছিস আমায়? অনেক পর হয়ে গেছে আমি। যদি কখনো ফিরে আসে স্থায়ীভাবে, আবার তোর বিছানায় গা ছেড়ে ঘুমাবো ইনশাল্লাহ। নিজের বই খাতা সব বেঁধে সাথে নিল। পথে তরু জিজ্ঞাসা করলো, এখন কোথায় যাচ্ছি আমরা? তালা চাবির দোকানে। তালা কিনবে? তালা তো মারলে আর নেই। ওনারা তো সকালে বের হবেন। একটা চাবির নকল বানাবো। মানে? রিমি ভাবি গত রাতে একটা চাবি দিয়েছে। তরু চেয়ে রইল অনেকক্ষণ, তারপর আস্তে করে বলল, স্টোর রুমের চাবি, তাই না? গিয়েছো কখনো সেখানে? গোডাউন তো ওটা, লোহা ইস্পাত ইত্যাদি থাকে। আমি যাইনি কখনো। অন্তু মোড়ে এসে রাস্তা পার হবার জন্য তরুর হাতটা চেপে ধরল। আজ খুব দক্ষ পথচারীর মতো সেই কাউকে হাত ধরে রাস্তা পার করলো। তরু জিজ্ঞাসা করে, আমায় নিয়ে এসব করছো? ভয় করছে না? ভরসা করো। অন্তু আনমনে হাসে। অভরসার কিছু তোমার চোখে কোনোদিন দেখিনি আমি। তরুনিধি, আমার একটা বোন থাকলে তোমার মতো হতো। জয় সকাল সকাল বেরিয়েছিল ক্লাবে। পৌরসভায় যাওয়ার আগে হামজা কল করে খানিক ঝাড়ল বাড়ি ফেরার জন্যে। সে ফিরল দুজনকে সাথে করে, তাদের টানতে টানতে দোতলায় নিয়ে আসছে। আয়, আজও নিশ্চয় আমার ছেলেটা আমার পছন্দের কোনো মাছ রান্না করেছে। আয়, তোরা খেয়ে যাবি, আয়। ব্রাশ তখনও হাতে। ব্রাশ করতে করতে সকালে শহর ঘুরে আসা পুরনো স্বভাব তার। টানতে টানতে এনে ড্রয়িং রুমে ওদের দাঁড় করিয়ে ডাকে, ভাবি, আরমিন, খেতে দে। তোর কই রে তোরা সব? কই রে তোরা? বস, এ যা সব টেবিলে। আমি হাত মুখ ধুয়ে আসছি। বাথরুমে ঢুকে মুখে চোখে পানি দিতে গিয়ে লুঙ্গির তলা ভিজে গেল। আয়নার দিকে তাকিয়ে নিজেকে একটু রোগা লাগলো। শুকিয়ে গেছে শরীরটা। এমনিতেই ছিমছাপ লম্বু গরম দেহে, তার উপর আরও শুকনা লাগছিল। আয়নার দিকে তাকিয়ে বলে, হরি রে হরি, সবাইকে বানিলে মোটা তাজা, আমারে বানিলে খড়ি। হামজা জয় ছেলে দুটো সব একসাথে বসে হুড়পাড় করে খেলো। হামজা বলল, তোকে একবার থানায় ডাকা হয়েছে, গিয়ে দেখা করে আসিস। ড্যাড, আমি একা যেতে পারবো না। তো চল, কিছু লোক ভাড়া করে নিয়ে যাই। সার। বাঁকা চোখে তাকায় জয়, হুমকি দেয়। আমি যদি এখন ঝোল ফেলে তোমার সাদা পাঞ্জাবি নষ্ট করে দিই? না চাইতেও হেসে ফেললো হামজা। স্নেহ ভরে খানিকক্ষণ জয়ের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, বয়স কত তোর? বড় হবি না? প্লেটে একটা মাছ তুলে দিয়ে সেটার কাটা বেছে দিয়ে বলল, এবার খা। যদি আসল সমস্যা কাটা বাছাই হয় তাহলে সমস্যা শেষ। এবার মাছ খা। জয় খানিকক্ষণ তাকিয়ে থাকে হামজার দিকে, চট করে বলে, আজ কি বার? মঙ্গলবার। মঙ্গলবারে মাছ খাই না আমি। হামজা হাসে, দুম করে একটা মারে জয়ের পিঠে উঠতে উঠতে বলে, আজ 2-3টা বোতল আনিস, ছাদে বসবো রাতে। তেরার মতো বলে জয়। পারবো না। লাথি লাথি ঘাড় বরাবর মারবো। মুখ খারাপ করেন না ভাই। গম্ভীর হয়ে বলে জয়। হামজা জয়ের কপালের দাগে হাত ছুঁয়ে জিজ্ঞাসা করে, ব্যথা আছে? ওভাবে একটু হাত বলো তো, ভালোই লাগতেছে। নিচে হট্টগোল শোনা যাচ্ছিল। জয় এগিয়ে গিয়ে গলা উঁচিয়ে জিজ্ঞাসা করে, কিরে মিজান, কি সমস্যা? ভাই, চাঁদা দিতে আইছে কারা জানি। ওয়ার্কশপে চাঁদা? তাও আবার এই ওয়ার্কশপে? কি ডারে আইছে? পাগলে থাপেছে নাকি রে? চিনি না ভাই, চাঁদা চাইছেন। চাঁদা ওর সেটার মধ্যে ভরে দিচ্ছি, আসতেছি আমি, দাঁড়া। ধুপ ধুপ করে সিঁড়ি ভেঙে নিচে নেমে যায় জয়। হামজা পিছে পিছে যায়। রাত 1:45 বাড়ি ফিরে আর খেলো না জয়। অন্তু জিজ্ঞাসা করে, এখন নিশ্চয়ই গিলতে বসবেন। সাথে যাব। ভাই বসে আছে।
মদের বোতলের কর্ক খুলে কিভাবে? এক শট মারবে নাকি গড়ালি? না, হারাম। খেয়ে টেয়ে ইস্তেকবার পরে তবা করে নিও। ঠোঁট বাঁকিয়ে চোখ টিপ মারে জয়। অন্তু জিজ্ঞাসা করে, সাথে কিছু স্ন্যাক্স টাইপের কিছু নেবেন? জয় ভ্রু উঁচিয়ে তাকায়। খুব কাছে এসে দাঁড়িয়ে ঝুঁকে আসে অন্তুর দিকে। অন্তু যতটা পিঠ বাঁকালো ঠিক ততটাই ঝুঁকে 1 ইঞ্চি দূরত্ব রেখে ফিসফিস করে বলে, চোরের বাণী মিষ্টি হয়, ভক্তিতে ভরপুর হয়। গড়ালি, এনিথিং রং? অন্তু ছিটকে সরে দাঁড়িয়ে বলল, আপনাদের বিরোধিতা করার সাধ্যি আমার কোথায়? আমার তার চেয়ে বরং মেনে নিয়ে বেঁচে থাকা ভালো। বাড়ি ফাঁকা তোমাদের? ওরা আবার মেনে নিয়ে কোথায় গেল? অন্তু এক দৃষ্টিতে তাকিয়ে হাসে। আপনি খুব শিয়ানা জয়ামির। জয় কপাল উঁচিয়ে বলে, আর তুমি? গর্ধব। দুপাশে মাথা নেড়ে অন্তুর কথার বিরোধিতা করে বলে, কোথায় গেছে ওরা? আমাকে বলেনি, শুধু বলল দূরে কোথাও চলে যাবে, যেখানে আমার মতো মেয়ের মুখ না দেখতে হয়। জয় হো হো করে হেসে উঠল। আচমকায় হাসি থামায়। অন্তুর গালটা ঘরমাক্ত হালকা। ওড়নাটা বুকের উপর পড়ে থাকলেও গলার নিচ থেকে বুক অব্দি উন্মুক্ত। চিকন একটা স্বর্ণের চেন মসৃণ গলাটাকে নেশাদ্রব্যের মতো করে তুলেছে। সেই নেশায় জয়ের নিঃশ্বাস ভারী হলো। ঠোঁট ফাঁক করে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে। নজর সরিয়ে অন্তুর হাত থেকে বোতল দুটো নিয়ে চটপট পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। অন্তু চিন্তিত মুখে পায়চারি করছিল ঘরে। খানিক বাদে জয়কে ফিরে আসতে দেখে চমকে উঠল। অস্বাভাবিক লাগছিল জয়কে দেখতে। এদিক ওদিক পাখির মতো তাকাতে তাকাতে জিজ্ঞাসা করে, আমি কাছে আসি তা তুমি চাও না? না। হ্যাঁ। অকপট স্বীকারোক্তি। আমি কি তোমার চাওয়ার ধার ধারি? এইসব ম্যানাজ আমার সাথে কি পোষায়? হাঁপানোর মতো শ্বাস ফেলে জয়। চোখে মুখে আবেদন। অন্তু আতঙ্কিত চোখে পিছিয়ে যায় কয়েক কদম। আচমকা হাতটা চেপে ধরে টেনে আনে জয় ওকে। জোরে জোরে শ্বাস ফেলে আদেশ করে, শার্টটা খুলে দাও। জয়ের রোজকার এই অভ্যাস। ঘরে ঢুকে প্রথমে বলবে শার্টটা খুলে দাও। অন্তু কোনোদিনও মানে না সেই কথা, কিন্তু আজকের বলাটা আলাদা শোনায়। মাতাল হয়ে ফিরলে সে যে অন্তুর কাছে আসার চেষ্টা করে না এমন নয়, কিন্তু খেলে খায় অতিরিক্ত। জবরদস্তি করার বিশেষ শক্তি থাকে না ভেতরে। ঘুমে ঢলে পড়ে। অন্তুর মনে হলো আজ বুঝি নিস্তার নেই। জয় আবারও বলে, শার্টটা খোলো কুইক। অন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। জয় আকস্মিক অন্তুর খোলা ঘাড়ের উপর মুখ থুবড়ে পড়ে। দুটা চুমু খায় সেখানে। অন্তুর চুলের পেছনে হাত দেয়। আলতো করে আঙ্গুল নাড়ায় সেখানে। গায়ের অনেকটা ভার অন্তুর উপর ছেড়ে দিয়ে বলে, শরীরটা ভালো লাগছে না, মনটাও। আজ হয় ওভারডোজ অ্যালকোহল, নয়তো তুমি। মনটা তোমাকে বেশি টানছে ঘরলেই। জয়ের আজকের ছোঁয়া নমনীয়, অথচ অন্তুর শরীরে যেন বিষ প্রবাহিত হয়ে শিরা উপশিরায় পৌঁছে যাচ্ছিল। হুট করে ভাবে সে তো বিবাহিতা মেয়ে, জয়ই হোক। জয় যদি এই জয় না হয়ে একটা স্বামী জয় হতো, সে কি এই সুন্দর স্পর্শগুলোকে অনুভব করতো না, সায় দিত না? ততক্ষণে ঘেন্নারা অন্তুর লোমকূপগুলোতে খোঁচা দেয়। শিওরে উঠে তীব্র আক্রোশ আর বৈরাগে। বোতলের কর্কটা কেমন এক কায়দায় যেন জয় এক হাতে খুলে ফেলে। একটা শব্দ হয়। বুদবুদ আকারে অনেকটা কোমল পানীয় মেঝেতে ছিটকে পড়ে ছোট বিস্কির বোতলটা থেকে। অন্তু সেটা কেড়ে নেয়। বোতলগুলোর মাঝে কোনটাতে ডায়াজিপাম ড্রাগ মেশানো আছে। রিমি মিশিয়ে আবার কর কাটকেছে। আজ আর পরিকল্পনা সফল হবে না বোধহয়। জয় মুখ তুলে চায়, অসভ্যের মতো হাসে। তুমি কি চাচ্ছ ইনডাইরেক্টলি? মদ না তুমি, তুমি না মদ। হা হা করে হাসে। অন্তু জয়কে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, কোনোটাই না। বসুন বিছানায়। চোখ মুখ বসে গেছে আপনার। রাতে আজকাল কোথাও থাকছেন, সকালে ফিরছেন, কি হয়েছে? লম্বা শরীরটা অল্প কুঁজো করে লুঙ্গি উঁচিয়ে ধরে খাটের কাছে এগিয়ে গিয়ে ধূপ করে শুয়ে পড়ে। অর্ধেকটা পা ঝুলে থাকে মেঝের দিকে। চোখ বুজে বলে, এভাবে কথা বলোনি কখনো আমার সাথে তুমি। কি করব, ঘৃণা লাগে যে। হাসে জয়। যাইস। যখন হাসে তখন সারাক্ষণ ঠোঁটে হাসি থাকে। বিরক্ত হয় অন্তু। সোফায় বসতে যাচ্ছিল, জয় বলে ওঠে, এখানেই বসো, ধরবো না তোমায়। তুমি অনুমতি দিলে হোটেলে যাই, 8 ঘন্টার মধ্যে ফিরবো। ততক্ষণ বইটুই পড়ো একটা, চট করে এক পাক মেরে আসি, খিদে পেয়েছে। অন্তু খাটের কাছে এসেও 2 কদম পিছায়। মুখ দিয়ে ছিটকে বের হয়। ছি। জয় হো হো করে হেসে ওঠে। আমাকে কি হাফ লেডিস মনে হয় তোমার? তো রোজ আমায় না পেয়ে হোটেলে যান আপনি, লম্পট, নোংরা, চরিত্রহীন, ব্যক্তিত্বহীন পুরুষ। জয় উঠে বসে অন্তুর হাত ধরে টেনে বিছানার পাশে বসতে ইশারা করে। বসো। অন্তু বসে চুপচাপ। জয়ের হাতটা সরিয়ে দেয় আস্তে করে। জয় পূর্ণ দৃষ্টি মেলে তাকায় অন্তুর চোখের দিকে। জিজ্ঞাসা করে, একটা ছেলে পূর্ণ যৌবন পায় কত বছরে জানো? অন্তু জবাব দেয় না। জয় বলে, কম বেশি 15 বছরে। আমার জন্ম 1987, সেই হিসেবে এখন আমার বয়স 27 বছর পার। অর্থাৎ যৌবন প্রাপ্তির পর এক যুগ কাটিয়ে এসেছি। শোনো, শুকনো শুকনো কাটাতে বলেছ? পুরুষের দ্বারা সম্ভব, সম্ভব সন্ন্যাসীর দ্বারা। শুনেছি তারাও নাকি পাগল হয়ে যায়।
অন্তুর বিরক্ত লাগছিল এসব শুনতে, তবু চুপ করে চেয়ে রইল। জয় বলল, বিয়ে করলাম এই তো পরশু দিন, সেদিন নারী সঙ্গ হালাল হলো, তাও আবার দিনমোহর বাকি। হেসে ফেলল জয়। 20 বছরের উপরে কোনো ম্যাঙ্গো পুরুষকে চৈত্রবান ভাবলে হয়? তুমি মূর্খ নও, কঠিন বোকা। চরিত্র শুধু মেয়ে লোকের কাছে নষ্ট করতে হয় না, মোর আবার বহুতর উপায় আছে। আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র। অন্তু কথা বলছিল না। জয় আচমকায় অন্তুকে চমকে দিয়ে ওর কোলের উপর মাথা রেখে পায়ের উপর পা তুলে শুয়ে পড়ল। অন্তুর হাতটা টেনে চুলে রেখে চোখ বুঝল। অন্তু মনে হলো তাকে কয়েক গ্রাম বিষ্টুপ করে গিলে ফেলে, যেন সেটা হজম করে নিতে হলো। চোখ বুজে ভারী শ্বাস ফেলল। জয় খানিকক্ষণ চুপ করে শুয়ে থাকে ওভাবেই। হঠাৎই আনমনে বলল, আমি প্রথম সিগারেট টান দিয়েছি কবে জানো? 13 বছর বয়সে, সাল 2000। গলা জ্বলতো খুব। প্রথম ফোন করেছি 15 বছর বয়সে, সাল 2002। প্রথম মেয়ে লোকের কাছে গিয়েছি 18 বছর বয়সে, সাল 2005। তুমি তখন কোথায় গিয়েছিলে? কবে এসেছো তুমি? তুমি এলে এই তো সেদিন। ততদিন আমি বহুত কিছু পার করে এসেছি। অন্তু চেয়ে রইল জয়ের বন্ধ চোখ জোড়ার দিকে। ভ্রুর নিচে অনেকটা জায়গা, চোখের পাতার উপরে চটা পড়া ভ্রু, ডাগর ডাগর চোখ জয়ের, গভীর খাদে পড়া। আচমকা সেই চোখ খুলে অন্তুর চোখের মনি বরাবর তাকালো জয়। অন্তুর তীক্ষ্ণ দৃষ্টিতে একটুও নড়চড় আসে না। জয় তা দেখে হাসে। 2007-এর সম্মেলনে মারামারি করতে গিয়ে বিরোধী দলে দুটো লোক মার্ডার হয়ে গেছিল। কিছুদিন পর আমাকে নিয়ে গেল। লেপ তো সব সেলাই করে সুচ দেখেছো? দেখেছি। সেই সুচ সারা শরীরে ফুটিয়েছিল। পিঠে একটা বিশাল ক্ষত আছে, ওখানে চাপা দিয়ে খুবই লবণ লাগাইছিল, সেগুলো এখনো সারা দেহে। স্পেশাল ট্যাটু, তাই তো? জয় হো হো করে হাসলো। এই না হলে আমার ঘর হলি। এখন প্লিজ চুপ করুন, এসব শুনতে বিরক্ত লাগছে, অন্য কথা বলুন। আর নয়তো ঘুমান। আমার পরিবারে কেউ কোনো কালে কসাই ছিল না, এসব শুনতে ভালো লাগার কথা না আমার। কষ্ট লাগছে না তোমার? ঠোঁট কামড়ে হাসে জয়। না, ওরা কোনো খারাপ কিছু করেনি। আপনি দুটো প্রাণ নিয়েছেন, সেই হিসেবে ওরা মহান। অন্তত আপনার প্রাণটা দিয়েছে, যার মূল্য অমূল্য। আপনি কিন্তু দুটো প্রাণ নিয়েছেন। শুধুই অহেতুক ক্ষমতার লড়াই, যার কোনো ভিত্তি নেই। কেবল ওই সকল স্বৈরাচার, পুঁজিবাদী, সুবিধাবাদী লোকেদের পা চাটতে গিয়ে এই সব করেন আপনারা। ভাগ দেয় ওরা আপনাদের, যা তা সব ওরাই ভোগ করে। আপনারা কুকুরের মতো লেজ নাড়িয়ে বেড়ান মাঝ থেকে। আবার এই পার্টির হয়ে মারামারি করার মূর্খতাকে আজকের যুব সমাজ বাহাদুর হিসেবে নিয়েছে। কে বোঝাবে ওরা যে আসলে ওই সকল নেতাদের পা চাটা জিভ বের করা কুকুর? জয় অনেকক্ষণ চেয়ে রইল। কোনো আপোষ না, না একটু আপোষ না, কোথাও না। অন্তত অন্যায়ের সাথে না। চট করে উঠে বসে জয়। খানিকক্ষণ চেয়ে থেকে বলে, ঘরলি, আপনি মারাত্মক এক উকিল হবেন, আই সোয়ার। কিন্তু ভালো উকিলদের কিন্তু জানে ঝুঁকেও ভালো থাকে। তখন হয়তো আমি থাকবো না, আমি আর বেশি দিন বাঁচবো না। অন্তু জিজ্ঞাসা করে, আপনার খারাপ হবার গল্প নিশ্চয়ই বেশ ট্র্যাজেডিক। আমার খারাপ হবার কোনো গল্প নেই, ওসব সিনেমাটিক চিন্তা বাদ দাও। অতীত কোনোদিন মানুষকে খারাপ বানায় না, বড় জোর বিদ্রোহী বানায়। লোকে আমায় খারাপ বলে, যদিও আমি আমার মধ্যে কোনো খারাপ দেখি না। আমার খারাপ হওয়ার পেছনে কোনো কারণ নেই। আমি খারাপ, তাই আমি খারাপ। কারণ আমি খারাপ, কারণহীন কারণে আমি খারাপ। অন্তু হতাশ শ্বাস ফেলে। যতবার বোঝার চেষ্টা করবে ততবারই ব্যর্থ হবে। এরকম একটা অদৃশ্য ব্যানার ঝুলিয়ে রেখেছে যেন জয় নিজের আশেপাশে। অন্তু জিজ্ঞাসা করল, ড্রয়ারে এইসব ড্রাগ কিসের? কি করেন এগুলো দিয়ে? জয় ড্রয়ার থেকে কিউব বের করে নিয়ে মেলাতে মেলাতে বলল, ড্রাগসে কি করে মানুষ? আপনাকে কখনো নিতে দেখিনি। তুমি আমার চোদন খাইতে দেখো না ঘরেলি। তোমায় ঘরে আনার পর বেদানি দিয়ে ফেলে রাখলে দেখতে পেতে। কিউব মেলাতে খুব মনোযোগী সে। মেরে যখন ছাল ছিটে ফেলে দিত আমায়, তখন কি করতে বলো? হাসপাতালে পড়ে থাকবো? কোন আমলে সেই ব্যথা কমবে, সেই আশা থাকবো? অত ধৈর্য কোনো কালে নেই আমার। ওভারডোজ পুশ করে বসে থাকি। দেহের সেন্সিটিভিটির ওপর সেডেটিভ কাজ করা শুরু করলে ব্যথা অনুভূত হয় না ঠিকঠাক। অনুভূতি নাশ হয়ে রিফ্লেকশন লেজ হয়ে যায় শরীর। এরপর আল্লাহ অনির্দিষ্টকালের জন্য ঘুম বা সাবকনসিশন। জেগে থাকলে দুনিয়ার খেয়াল নাই। ড্রেসিং করা আমার পক্ষে সম্ভব না সেন্সিটিভ অবস্থায়। বিরক্ত লাগে, শরীর ব্যথা লাগে, রাগ হয়। এক্ষেত্রে থকথকে কষনি ঝরা খা। তার উপর যদি কাছি ছুরি ওষুধ তুলো মেরে খোঁচায়, তখন করাটোর ছাড়া উপায় নাই। অন্তু কপাল চেপে ধরে আস্তে করে বলে, ডাল লোক। স্পষ্ট জিজ্ঞাসা করে, আপনি অ্যাডিক্টেড হয়ে যাননি? আনমনে বলল। সে খুবই মনোযোগ সহকারে কিউব মেলাচ্ছে। অন্তু চোখ বুজে আঙ্গুল দিয়ে কপাল চেপে ধরল। কতবার মার খেয়েছেন জীবনে? জয়ের পার তাকালো চোখ তুলে। চোখে মুখে রসিক ভাব ফুটিয়ে তুলে বলে, কেন? আগাম করছি, চোদন খাইছি, সোজা হিসাব। তুমি তো বললে
অকারণে কেউ কাউকে মারে না। ভুল বলিনি। আপনি অকাম করেছেন কেন? আমার সবচাইতে বড় বৈশিষ্ট্য কি জানো? আমার কোনো যুক্তি নেই। তুমি যদি আমার এক কাজের সাথে আরেক কাজে রিলেট করতে যাও, পেয়ে যখনই লাগবে। আমার যখন যা আমার মন চায় তাই করি। সেই ক্ষমতাটুকু হাতে রাখি। মন আর মেজাজ মুহূর্তে মুহূর্তে ব্যতিক্রম কিছু করতে চাই, আমি তাই করি। আমার কাছে যুক্তি খোঁজা আর টাকলার কাছে চিরুনি খোঁজা এক হলো না? অন্তু চুপ রইল। সে আজকাল নিজেকেই বোঝে না, জয়কে বোঝার প্রশ্নও ওঠে না। নিজের মানসিকতার এমন কঠোর পরিবর্তন ওকে প্রতিক্ষণে অবাক করে। জয় কিউব এলোমেলো করে ফের মেলাতে মেলাতে বলল, মেরে ফেলো না কেন আমায়? অন্তু বেশ কিছুক্ষণ নির্লিপ্ত থেকে অল্প হাসল। মৃত্যু যদি শাস্তি হিসেবে দিতে চাওয়া যায়, তাহলে শর্ত কি বলুন? সামনের জনের চোখে মৃত্যুর ভয় থাকতে হবে, ঠিক বলিনি? জয় চোখ তুলে তাকায়। অন্তু বলল, সেটা আপনার নেই, আমি নিজেকে দিয়ে বুঝি। আমাকে মৃত্যু দেয়া এক প্রকার মূল্যবান উপহারের সমান আজ। সেটা কি আমার জন্য শাস্তি হবে? আপনার চোখে মৃত্যুর ভয় নেই, শরীরে আপনার ব্যথা নেই, জয় আমির। জয় শব্দ করে হেসে ফেলল। তো ছেড়ে দিবে আমায়? অন্তু মুচকি হেসে মাথা নামায়। ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। অল্প চোখ তুলে ফিসফিস করে বলে, আঘাত ভুলতে আছে, তবুও আঘাতকারীকে নয়। শরীর ও মন ক্ষত রাখে না, ভরাট করে নেয় কোষের বিভাজনে। তাই বলে দাগ মিলিয়ে যায় না। বোকামি হোক অথবা অন্যায়, সহ্য করতে না পারার ব্যর্থতায়। হারানো তো আর কম হারাইনি, তার একটা দায় আছে তো আপনাদের, নাকি? বলবি না আমায়, তাই বলছো তো? আসামিকে ভোলা উচিত নয়, জয় আমির। জয় গা দুলিয়ে আলতো হাসে। এক দৃষ্টে চেয়ে থেকে বলে, স্বামী নয় না? আসামি হিসেবে খারাপ তো নন, এই ঢের। জয় আবারও শুয়ে পড়ল অন্তুর কোলে। আরাম করে মাথা রাখে। কোমরটা আলতো হাতে জড়িয়ে ধরে পেটের দিকে মুখ লুকানোর মতো করে মুখ গুজে জায়গা খুঁজে। অন্তু মারির দাঁত আটকে চোখ বুজে শ্বাস ফেলে। খানিকক্ষণের জন্যে যখন বোতল নিয়ে বাইরে গিয়েছিল ছাদে যায়নি। সেই স্টোররুমের ওপারে দরজার ওপারে গিয়েছিল। অন্তু টের পায় আজকাল খুব যেতে দেখা যায় সেখানে। দিনে কয়েকবার, বারবার। বাড়িতেও থাকছে না ঠিকমতো। বিক্ষিপ্ত ঘুড়ির মতো বাতাসের সাথে পাল্লা দিয়ে ভনভন করে ঘুরছে। উদ্দেশ্য অজানা, কিছু খুঁজে বেড়াচ্ছে, যেন কিছু করছে। হুমায়ুন পাটোয়ারি মরার পর থেকে দুই ভাইয়ের গতিবিধি অস্বাভাবিক। রাতে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে চোখে মুখে এক প্রকার তাড়া, খুঁজে ফেরার ব্যর্থতা। একবার সকাল সকাল পুলিশ এলো পাটোয়ারি বাড়িতে। হামজা ওয়ার্কশপে ছিল। পুলিশ দল সাথে নিয়ে দোতলায় এলো। জয় সকালে উঠে কোথায় বেরিয়েছিল, সে এলো খানিক পর। সদর দরজায় ঢুকেই পুলিশ দেখে চওড়া হাসলো। ইন্সপেক্টর রশিদের দিকে চেয়ে কপালে হাত তুলে সালাম ঠুকে বলল, কি অবস্থা স্যার? ঠিকঠাক? তোমার খবর ভালো? মাথার উপর হাত তুলে আড়মোড়া ভাঙল। আমি অলওয়েজ বিন্দাস থাকি। এখন কেমন আছো? বরাবরের মতো ফার্স্ট ক্লাস। থানার আলমারিগুলোর তাক যদি সব তোমার ফাইলেই ভরা থাকে, চলবে তাতে? চলছে তো। সামনের ফ্যানের উপর পা পিছলে যেমন শো করে চলে যায় না, ওই রকম চলছে। তারপর যে ধপাস করে পড়ে যেতে হয় সেটা ভুলে যাচ্ছ? বি পজিটিভ স্যার। নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা থাকলে পড়তে পড়তে না পড়ে সোজা হওয়াটা বিশেষ কোনো আশ্চর্যের ব্যাপার না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।